আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল গোষ্ঠী বা ব্যক্তি ছিল না বললেন কাদের সিদ্দিকী। আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতাকর্মী হাসিনার বিদায় চেয়েছিল মন্তব্য। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। এবং বগুড়ার শিবগঞ্জে অপরিপক্ক কলাসহ কেটে ফেলা হয়েছে প্রায় ৭০০ গাছ, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বীর মুক্তিযোদ্ধা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল গোষ্ঠী বা ব্যক্তির ছিল না, এটি ছিল সব দলের ও সাধারণ মানুষের। আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতাকর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিল। চ্যানেল আয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। পরাগ আজিমের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানকে বাংলাদেশে একটি গৌরবজনক অধ্যায় হিসেবে বর্ণনা করেন মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। বলেন, দেশের বেশিরভাগ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই হয়েছিল এই গণ অভ্যুত্থান। যে ২৪-এর বিজয় বাংলার মানুষের বিজয়, সেখানে কোনো ব্যক্তি বিশেষের কোনো বিজয় না। এবং সাধারণ মানুষ মনে করেছিল এটা প্রকৃত অর্থেই পরিবর্তন চায়। আওয়ামী লীগ একটা দল আছে না, আওয়ামী লীগেরও শতকরা ৫০-৬০% শেখ হাসিনা না থাকুক এটা চেয়েছেন। কারণ উনি ধরাকে সরাগেন ওই সময় করে। এখনও যদি উনি নিজেকে পরিবর্তন না করেন, ফল ভালো হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী কিছু পর্যবেক্ষণও তুলে ধরেন কাদের সিদ্দিকী। এখানে সবচেয়ে আমার কাছে দুর্ভাগ্যের যে ২৪-এর আন্দোলন যারা নেতৃত্ব করেছেন, তারা সাধারণ মানুষ যে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল, সেই সাধারণ মানুষের মর্যাদা রাখেনি, মনে করেছে তারাই সব। কিন্তু তা না, এদেশের মানুষ হলো সব। এই যে অল্প সময়ে মানুষের আস্থা হারালো জুলাই ২৪, পরে তো অসুবিধা হবে। আরও কেউ যখন স্বৈরাচার হবেন, তখন কি কাউকে বিশ্বাস করে মানুষ রাস্তায় নামবে? যারা এই সরকারের পতন ঘটিয়েছিল, তাদের আজকে সূর্যের মতো দেখা যাওয়া উচিত ছিল, কোথাও দেখা যায়নি। বর্তমান বিএনপি সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে বলে মনে করেন তিনি। এই সরকার আমি এখনো মনে করি মুক্তিযুদ্ধের সরকার। বিএনপির মুক্তিযুদ্ধ ছাড়া বড় কিছু নাই। এখন পর্যন্ত আমি যেটা দেখেছি, অনেকেই বলবেন নাটক, অনেকেই বলবেন এটা না ওটা না, কিন্তু আমি বলবো তারেক রহমান যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে পেরেছেন আজ অবধি। এরপরে কি হবে তা জানি না। জনগণের নির্বাচিত সরকারই গণতন্ত্রকে এগিয়ে নেয় বলে মনে করেন মুক্তিযুদ্ধের এ অকুতোভয় বীর। লেখা নিয়েছিলেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মাদক বিক্রির ১,০০০ টাকা চুরির অভিযোগে রাজধানীর তুরাগ এলাকায় সজীব নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নলভোগ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নলভোগ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেলের সাথে মাদকের টাকার হিসাব নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় সজীব। এ সময় রুবেল লাঠি নিয়ে সজীবকে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায় সজীব। অভিযুক্ত রুবেলের নামে মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। ১,০০০ টাকা দেয় না দিয়ে এটা নিয়ে গন্ডগোল। মারার চিহ্ন আছে পাতে, পাওয়ে, মাথায়, ডাইনাতে কাটা চিরা সব কিছু আছে। শুনতে পেরেছি প্রাথমিকভাবে যে ১,০০০ টাকা সে চুরি করেছে। ওটা ধরা পড়ার পরে সে লাঠি দিয়ে তাকে মারে, এই আঘাতে সে মারা যায়। এখন কোনো গ্রেপ্তার নাই, মামলা প্রক্রিয়াধীন, লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে।
মুঘল আমলে বাংলায় ব্যবসার প্রসার ঘটাতে থাকে ইংরেজরা, ধীরে ধীরে কোণঠাসা হতে থাকেন বাংলার ব্যবসায়ীরা। ইতিহাসবিদরা 1750 থেকে 1850 সাল পর্যন্ত 100 বছরকে বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্দশার শতাব্দী বলে গণ্য করেন। এর প্রভাব পড়ে ঢাকার ওপরও। 1775 সালে ঢাকার জনসংখ্যা 9 লাখ থাকলেও বিস্ময়করভাবে 1850-এ মাত্র 50,000-এ নেমে আসে। ঢাকা পরিণত হয় মৃত জনপদে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। 1757 সালে পলাশীর যুদ্ধের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ধীরে ধীরে বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলের রাজস্ব নিয়ন্ত্রণে চলে যায় কোম্পানির হাতে। কমতে থাকে নবাবদের ক্ষমতা ও মর্যাদা। ওলন্দাজরা এরা সব মোগলের সময় আসে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা মোগলদের সময় এসে ব্যবসা করে। তার মানে ব্যবসাটা ঢাকার ইকোনমি ঢাকার ফ্লারিশ করে কিন্তু মোগলদের সময়। একটা ছিল অন্ধকার যুগ। মোগলরা যখন চলে যায়, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে নবাবরা বিতরিত হয়ে আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে বা তখন ব্রিটিশ শাসন আসে, তখন ঢাকাকে পরিত্যক্ত ঘোষণা করে। ওনারা সবাই কলকাতা যায় ক্যাপিটাল সিটি ঘোষণা করে। প্রাচীন কাল থেকে শুরু করে অধ্যায় ঢাকার যেই জৌলসটা, যেটা আমরা মুঘল পিরিয়ডে দেখি, এটা ব্রিটিশ আমলে এসে প্রায় 100 বছর এটা অনেকটা সাপ্রেস হয়ে যায়। মূলত দুইটা মৌলিক কারণে। এক নম্বর হচ্ছে ঢাকা যে বিজনেস সেন্টার, এটা কনভার্ট হয়ে বা এটা ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যায়। সেকেন্ড হচ্ছে এখানকার যে বিজনেস মসলিন বিখ্যাত ছিল, সেটাও জিজদার যে কাপড় এখানে নিয়ে আসছে, সে কারণে এটাও সাপ্রেস হয়েছে। ইংরেজদের উচ্চ হারে কর আরোপে ধ্বংস হয় ঢাকা অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি। শুনলে অবাক হবেন, 1775-এ ঢাকার লোক সংখ্যা ছিল 9 লাখ। 1850-এ আইসা বছর মাত্র 50,000। 9 লাখ থেকে 50,000 নামছে। মানে ঢাকা ছিল একটা মৃত্যু কূপে পরিণত হয়েছিল। কোনো লোক থাকতো না। মহামারী, প্লেগ চলে যায়, সব লোক কলকাতা চলে যায় ব্যবসায়ীরা। আস্তে আস্তে ব্যাক করা শুরু করে 1850-এ। দলে দলে মানুষ ভিড় করে কলকাতা। কমতে শুরু করে ঢাকার জনসংখ্যা। মানুষের মধ্যে জন্ম নেয় প্রবল ক্রোধ। পরবর্তীতে এই ধারা থেকে শুরু হয় বাংলার নবজাগরণ। রাজধানী শুরু হয় কিন্তু 400 জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সবুজায়ন উৎসব ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। গোলাম মোস্তফার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদী, বৃক্ষ, ঐতিহ্যবাহী আমবাগান আর ঐতিহাসিক নিদর্শনের মিলনস্থল হিসেবে খ্যাতি ছিল মেহেরপুরের। তবে বৃক্ষ নিধন, দখল দূষণে বিপর্যস্ত জেলার প্রকৃতি ও পরিবেশ। মলিন প্রকৃতিতে প্রাণ ফেরাতে জেলা জুড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা দেখেছি গবেষণায় যে 5 ডিগ্রি সেলসিয়াস গরম কমে যায় যদি অনেক বেশি গাছ থাকে সেখানে। যে গাছ এত ধরনের আমাদের উপকার করছে, এবং এই গাছে কিন্তু আমাদের প্রাণীগুলোকে তার আশ্রয় দিচ্ছে। আমাদের যে জলবায়ুর যে পরিবর্তন এবং নানা ঘাত প্রতিঘাতের মধ্যে আমরা যে পড়ছি, সেটা কিন্তু আমরা এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখছি না বলে। মেহেরপুর একটি এমন জায়গা যেখানে কিন্তু উষ্ণতা অনেক বেশি। সে কারণেই এখানে যত বেশি গাছ লাগাবো তত কিন্তু উষ্ণতা কমবে। আসুন এই বর্ষায় আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমিতে সবুজ উৎসবে মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা।
গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ পরিবেশকে সুন্দর করে। আমরা বাসায় গিয়ে যত্ন করবো, এই গাছগুলো সুন্দরভাবে লাগাবো। গাছ পেয়ে আজকে আমরা খুবই খুশি। আমরা বৃক্ষ লাগাবো, আমরা মরুভূমি থেকে বাঁচবো। আমাদের এই বাংলাদেশ সবুজে শ্যামলে ভরে উঠবে। সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন বিশিষ্টজনরা। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের কোনো বিকল্প নেই। গাছ আমরা শিশুদের মধ্যে বিতরণ করছি, সবুজে ভরে উঠবে বাংলাদেশ। আমরা চাই গাছগুলো যাতে সংরক্ষণ করা হয়, এই সবুজের মাধ্যমে আমরা সারা দেশকে সবুজায়ন করতে চাই। বৃক্ষরোপণ এই কর্মসূচির মাধ্যমে পরিবেশকে সুন্দর করে সাজাবো, রক্ষা করব জীবন এবং রক্ষা করব আমাদের প্রকৃতি ও পরিবেশ। জেলার শহর ও গ্রামীণ অঞ্চলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। কৃষকের ফসলের মাঠেও এখন নেমে আসছে প্রতিহিংসার আঘাত। ব্যক্তিগত বিরোধ কিংবা শত্রুতার জেরে নষ্ট করা হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। বগুড়ার শিবগঞ্জে অপরিপক্ক কলাসহ কেটে ফেলা হয়েছে প্রায় 700 গাছ। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকের। বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের কৃষক মহব্বত আলী 3 বিঘা জমিতে চাষ করেছিলেন কলা। কয়েকদিন পরেই এসব কলা বিক্রি করে ধার দেনা পরিশোধের আশা ছিল তার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে। রাতের আধারে দুর্বৃত্তরা কেটে ফেলেছে প্রায় 700 কলা গাছ। এতে প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। এই উলমে, খাজা, বুলুয়া, রানামিয়া, পলাশ, এরা রাতের 12টা-1টা পর্যন্ত ওদেরকে আমি এখানে দেখি। দেখার পর্যায়ে এক পর্যায়ে ওদের সাথে কথার একটু আমার কাটাকাটি হয়, ঝামেলা হয়। সকাল 7টার দিকে আমাদের এখানে এক অটোওয়ালা আমাকে যায় ডাকে তোলে, ভাই আপনার বীর কলা কাটিয়ে শেষ করে ফেলে দিয়েছে। স্থানীয়রা বলছেন জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সুষ্ঠু বিচার যত চাই আমরা চাই, আর এই কলা বাগানের ক্ষতিপূরণ যেমন চাই। ওই রাত্রে কিন্তু আমার চাচার সাথে একজন তর্ক করছে, কিন্তু এই তর্ক করার কারণেই এই ক্ষতিটা হচ্ছে। স্বামীর কিচ্ছুই নাই, বাবার সম্পত্তি নাই, এই একটা জমি এগ্রিমেন্ট লিয়েছে, আমরা আর বেশি কিছু নেই। এই জমির মধ্যে আমরা 4-5টা মানুষ চলি। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন। আমরা কলা কাটিনি এবং আমরা এদিকে যাই না, আর ওনার সাথে আমার কোনো কাজাগণ করলাম। পুলিশ জানিয়েছে অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ন্যাক্কারজনক যে কাজটা, যে একজন কৃষকের যে সম্পদ, যে কলার বাগান, যার আয়ের পুরা উৎসই প্রায় ধ্বংস করে দিয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা অচিরেই আপনাদের সামনে নিয়ে আসতে পারবো কে বা কার এটা করেছে। এই তাণ্ডবে শুধু কলাগাছই নয়, ভেঙে গেছে কৃষকের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। স্থানীয়দের দাবি, দোষীদের শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন করা হোক। জহির মুন্না, চ্যানেল আই। গত অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল লক্ষ্যমাত্রার চেয়ে 200 কোটি টাকা বেশি আয় করেছে। চলতি অর্থ বছরে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের সাথে ওয়ার্কশপে পড়ে থাকা কোচগুলো মেরামতের পর সংযোজন করলে আয় আরও বাড়বে বলে প্রত্যাশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ওবায়দুল রশিদের রিপোর্ট। কম ভাড়া, আরামদায়ক ভ্রমণ ও তুলনামূলক নিরাপদের কারণে অনেক যাত্রীরই পছন্দ রেলপথে যাত্রীর চাপ সবসময়ই বেশি। তারপরও খুব কমই লাভের মুখ দেখে রেলওয়ে। কিন্তু গত অর্থ বছরে আয় বেড়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবছর কিন্তু পূর্বাঞ্চলে আমাদের যাত্রী খাতে টার্গেটের চাইতে আমাদের আয় বেশি হয়েছে। সাধারণত অন্যান্য বছরে আমরা টার্গেটে পৌঁছাতে পারি না, টার্গেট হাই দেওয়া থাকে। এবারে টার্গেটকে এক্সিড করে আমরা চলে গেছি, প্রায় 200 কোটি টাকার মতো আমরা অতিরিক্ত আয় করতেছি এবং আমরা আশা করতেছি যে আমাদের এই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে, আমরা ভবিষ্যতে আরও ভালো করব। রেলওয়ের এ কর্মকর্তা জানান যে রুটগুলোতে যাত্রীদের চাহিদা বেশি, সেসব রুটে আরও বেশি ট্রেন চলাচল করলে খরচ কমার সাথে বাড়বে আয়। মানুষ বিনা টিকিটে ভ্রমণ নিরুৎসাহিত হচ্ছে, সেই কারণে আমাদের এই আর্নিংটা বাড়তেছে। আমাদের যে প্রচেষ্টা আছে যে আমাদের ওয়ার্কশপ থেকে যদি আমরা কিছু কোচ মেরামত করতে পারি, তাহলে ডিমান্ড বেসিসে কিছু কিছু ট্রেনে আমরা এক্সট্রা কোচ লাগাইতে আমরা যাত্রী আয় আরও বাড়ানোর জন্য পদক্ষেপ নেব।
নিয়মিত তদারকির পাশাপাশি সবাই সচেতন হলে বাড়বে রেলের আয় ও যাত্রী সেবা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে মিনিস্টার ফ্রিজ কৃষি সংবাদ। নরসিংদীতে দিন দিন কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে জিআই পণ্য হিসেবে খ্যাত লটকনের আবাদ। প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে এর পরিধি। এসব লটকন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। গাছের গোড়া থেকে শুরু করে ডালপালায় থোকায় থোকায় ঝুলে আছে লটকন। এক সময়ের জঙ্গলি ফল হিসেবে পরিচিত লটকনের কদর বাড়ছে নরসিংদীর কৃষকদের কাছে। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া লটকন চাষে উপযোগী ও কম খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন কৃষকরা ঝুঁকছেন লটকন চাষে। ধরেন আমার 3 বিঘা জমি আছে, 3 বিঘার মেঝে ধরেন প্রায় 50-60 হাজার টাকা খরচ হয়। 3 বিঘার মেঝে লড়ক গাছ 50 হাজার টাকা খরচ হয়। গোবর দেই, তারপর হলো কীটনাশক ওষুধ ব্যবহার করি। কিন্তু বিশেষ করে আমরা গোবরটা বেশি দিই। গোবরটা বেশি দিলে ফলনটা ভালো হয়, আর ফলনটা ঝরে না তখন। পরিষ্কারের লাগা কিছু বিষ দিতে হয়, নেচে কিছু লাইক মাইক দিন লাগে, এরপরে গেল কিছু সুন্দর হয়, সাইজও ভালো হয়। এখানকার উৎপাদিত লটকন সারা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কৃষি বিভাগ বলছে এবছর নরসিংদীতে লটকনের উৎপাদন হয়েছে প্রায় 31,000 মেট্রিক টন। এছাড়া দেশের বাইরে রপ্তানি হচ্ছে প্রায় 300 মেট্রিক টন লটকন। এর বেশিরভাগই শিবপুর, বেলাবো এবং রায়পুরা উপজেলাতে এই লটকনটা চাষ হয়। লটকন যেহেতু নরসিংদীর জিআই কৃষি পণ্য এবং এর স্বাদ মান যাতে ঠিক থাকে এই ব্যাপারে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছি। তো লটকনের যদি বহুমুখী ব্যবহার আরও বাড়ে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এখানে লটকন চাষি যারা আছে তারা উপকৃত হবে। চলতি বছর নরসিংদী জেলায় 1800 হেক্টর জমিতে লটকনের চাষ করা হয়েছে। সবচেয়ে বেশি লটকন চাষ হয়েছে শিবপুর ও বেলাবো উপজেলায়, বলছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে শতবর্ষী পাখির আবাসস্থল। গ্রামটি সবার কাছে পাখির গ্রাম নামে পরিচিত। সারাদিন হাজার হাজার পাখির কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা। গ্রামের মানুষও পরম মমতায় আগলে রাখছেন এসব পাখিকে। অবৈধ শিকার ও পরিবেশগত নানা কারণে দিন দিন কমে যাচ্ছে পাখির সংখ্যা। এতে উদ্বিগ্ন ও হতাশ পাখি প্রেমীরা। আনোয়ারুল আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চারদিকে সবুজের সমারোহ, মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক বাঁশঝাড়। আর সেই বাঁশঝাড় জুড়েই বাসা বেঁধেছে বক, পানকৌড়ি, রাতচোরা, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুই, চড়ুই সহ নানা প্রজাতির পাখি। ডোমার উপজেলার সীমান্তবর্তী এলাকা চিলাহাটিতে প্রায় 4 একর 20 শতক জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল বাঁশঝাড় এখন পাখিদের নিরাপদ আশ্রয়। স্থানীয়দের দাবি প্রায় 2 শতাব্দীর বেশি সময় ধরে পাখিদের বসবাস এখানে। পাখিদের কারণেই পশ্চিম ডাঙ্গাপাড়া এখন পরিচিত পাখির গ্রাম নামে। জোড়ায় জোড়ায় পাখি আসে, আবার দল নিয়ে চলে যায়, বাচ্চা একে দিকে উড়ান শিখে বাচ্চাগুলো নিয়ে চলে যায়, এভাবে প্রতি বছরে আসে। প্রতিদিন সকালে পাখির কলতানেই ঘুম ভাঙে গ্রামের মানুষের। পাখির অভয়ারণ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা। অবুঝ প্রাণী তারা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখতে আসে পাখিগুলো। অবৈধ শিকার ও পরিবেশগত নানা কারণে দিন দিন কমে যাচ্ছে পাখির সংখ্যা। এতে উদ্বিগ্ন ও হতাশ পাখি প্রেমীরা। এই পাখিকে টেকে রাখা সম্ভব হয় তাইলে কিছু গাছ, বাঘ এবং আশপাশে দিয়ে একটা পুকুর খনন করে দিলে আমার মনে হয় পাখিগুলোকে টেকে রাখা সম্ভব হবে আমাদের। বাউন্ডারি করার কথা, এমন পুকুর খননের কথা ছিল, কিছু দিল না। অবৈধ শিকার বন্ধ সহ পাখিদের সংরক্ষণে সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। চিন্তা ভাবনা করছি এটাকে আরো কিভাবে ভালো করা যায়। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। শুধু স্থানীয় পাখি নয়, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিরও গন্তব্য এই গ্রাম।
আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের মূল লড়াই শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ভালো করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা, তবে ব্যর্থতার ভিড়ে উজ্জ্বল ছিলেন একমাত্র মেহেদী হাসান মিরাজ। 7 নম্বরে নেমে শেষের দিকে ব্যাটারদের নিয়ে তিনি করেছেন চমৎকার এক সেঞ্চুরি। ডারউইনে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম দিনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 263 রানে অল আউট হয় বাংলাদেশ। দলকে 250 পার করানোর কারিগর মূলত মিরাজ। অপরাজিত ইনিংসে 109 রান করেন বাংলাদেশের সহ অধিনায়ক। পরে নিজেদের প্রথম ইনিংসে 2 উইকেট হারিয়ে 51 রান তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। প্রথম দিন শেষে 212 রানে এগিয়ে বাংলাদেশ। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা ব্যক্তির ছিল না বললেন কাদের সিদ্দিকী। আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতাকর্মী হাসিনার বিদায় চেয়েছিল মন্তব্য। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। এবং বগুড়ার শিবগঞ্জে অপরিপক্ক কলাসহ কেটে ফেলা হয়েছে প্রায় 700 গাছ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।